এই যে দেখছেন মেশিন পানি তোলার যে জল মোটর, এটা হলো পুকুর, এখানে লিজ দেওয়া ছিল। সে কি করতো, এই মেশিন ব্যবহার করতে, এখানে সুইচ দেওয়া আছে, এখান থেকে ব্যবহার করতো। তার ইয়ে ছিল যে বাসায় যেহেতু বেশি মানুষ থাকে না, ইলেকট্রিক বিল খুব কম হয়, যে কারণে তার সাথে চুক্তি ছিল যে সে মেশিন ব্যবহার করবে পানি দেওয়ার জন্য। কিন্তু পানি দেওয়া পরে যেটা হবে সেটা হলো যে মাসের বিলটা সেই দিবে, সেভাবেই কথা হয়েছিল। এটা তার জন্য লাভজনক, কারণ হলো যে এই মেশিনটা সেট করা অনেক খরচের ব্যাপার। তারপরেও কিন্তু আমরা শুধুমাত্র বিলটা তাদের দিতে হতো আর কি, সামান্য অল্প, হয়তো ৩০০-৪০০ এরকম বিল হয়তো তাকে দিতে হতো। কিন্তু এই মেশিনটা বেশি ব্যবহার করলে নষ্ট হয়ে যাবে, তারপরেও কিন্তু দেওয়া ছিল। কিন্তু মানুষ যে কত নষ্ট সেটা আপনি বুঝতে পারবেন। এখানে বলার আছে মানুষকে ভালোবাসবেন, কিন্তু বুঝতে হবে যে মানুষ নষ্ট। মানুষ সুযোগ পেলেই সেই সুযোগটা নিবে। এর প্রধান কারণ হলো যে লোভ মানুষ সামলাতে পারে না। অন্যদেরকে খুশি করতে তারা পছন্দ করে না, নিজেকে খুশি করা এটাই তাদের ধর্ম। তো এই ক্ষেত্রে যেটা আপনি করবেন, এই যে বিল দেখছেন, এই বিলটা যেভাবে করবেন সেটা হলো যে ২ মাসের অ্যাডভান্স নিবেন। একটা বিল আসলো, যে টাকাটা আছে সে টাকার দ্বিগুণ আপনি টাকা নিয়ে নিলেন। তাহলে হবে কি, যে প্রিপেইড এর মতো, যে প্রতি মাসে বিলটা আপনি অ্যাডভান্স কিছু টাকা রেখে দিলেন, যখন এই মেয়াদ শেষ হয়ে গেল তখন ওই টাকার সাথে আপনি ব্যালেন্স করে দিলেন। যেমন বাড়িওয়ালারা যেটা করে, হঠাৎ করে আপনি চলে যেতে পারেন, অনেক ঝামেলা হতে পারে, সে কারণে এই বুদ্ধিটা আপনি করবেন। আর একটা উদাহরণ দিই, এই যে স্টেশনে আমাদের একটা জমি, সেখানে একটা মিল ফ্যাক্টরি করলো, যেখানে নিয়ম হলো এত টাকা করে মাসে মাসে দিবে। কিন্তু বড় ভাই যে বোকামিটা করলো, ভালো মানুষ সেজন্য, সে বলল যে আমার তো ব্যাংকে আমি ডিপিএস করেছি, টাকা প্রতি মাসেই জমা দিই, তো সেই ক্ষেত্রে তোমার কাছে এসে টাকা নিয়ে আবার আমি ব্যাংকে গিয়ে সে টাকাটা পরিশোধ করব, তার থেকে একটা কাজ করো, তুমি বন্ধু মানুষ, প্রিয় মানুষ, আত্মীয় মানুষ, তুমি এই ভাড়াটার টাকা, তুমি তো ব্যাংকে প্রায় যাও, সেখানে তুমি এই কিস্তির টাকাটা দিবে। কিস্তি মানে ওই ডিপিএস, প্রতি মাসে একটা পরিমাণ টাকা দিলে ৫ বছর পরে এত টাকা পাওয়া যাবে, একটা লাভজনক। কিন্তু দেখা গেল যে সে কিন্তু টাকা আর দিত না। তারপর ব্যাংক থেকে নোটিশ করলো যে আপনার ডিপিএস নষ্ট হয়ে গেছে, আপনি যে টাকাটা পান সেটা নিয়ে যান। তার মানে হলো যে মানুষ লোভের দাস, লোভ মানুষকে পাগল করে ফেলে। তারপরেও আমরা তো টাকা পয়সা এটা সেটার অভাবের মধ্যে থাকি, আর অভাব কখনো যাবেও না, ফলে লাভ হবে না। আপনি যে সহজ করে সুন্দর করে করবেন, অন্যরা করতে দেবে না, যখনই তার লাভ হবে তখনই সে বেঁকে বসবে। তো মেয়েদের ক্ষেত্রেও কিন্তু অনেক জটিল এরকম বিষয় আছে। সেটা হলো যে মেয়েরা একটা বিশ্বাস করে একটা সম্পর্কে জড়ায়, তারপরে কিন্তু সুযোগ সুবিধা নষ্ট করে সে কিন্তু চলে যায়। একটা ভয়াবহ সমস্যা হয়। সেক্ষেত্রে মেয়ের কিন্তু একদিকে যেমন একটা ভালো ছেলে খোঁজা দরকার, যে মানুষটা কি করবে, তাকে ছাড়া বুঝবে না, তাকে দেখে স্বপ্ন দেখবে। এরকম যদি বিশেষ কিছু বিষয় থাকে, ভালোবাসার গভীরতা এরকম কিছু থাকে, তাহলে কিন্তু সেই মেয়েটা তাকে বিশ্বাস করতে পারে। এই যে ভিডিও কলে অনেক ধরনের নোংরামি আসে, ইউটিউবে বা নানানভাবে দেখা যায়, এটার কারণ কি? কারণই হলো যে ওই যে সে এমনভাবে পটিয়েছে, তাকে পছন্দ করে, ভালোবাসে, বিয়ে হবে, তখন ভিডিও কলে এমন কিছু ছবি টবি, ভিডিও টিডিও এগুলো ইন্টারনেটে ছেড়ে দেয়। মানে খুব বড় ধরনের বিপজ্জনক। আপনি যেভাবে দেখছেন মানুষকে সেভাবে দেখার দরকার নাই। মানুষ, খারাপ মানুষ হাজারে দু একজন থাকতে পারে। তার মানে সেরা মানুষ হলো কোটিতে একজন, হয়তো লাখে কিছু মানুষ থাকলো। যারা কিন্তু সুযোগ পেলেও আপনাকে ঠকাবে না। তার মানে বৈশিষ্ট্যটাই হলো যে এমন কিছু মানুষ যারা ঋণী হতে পছন্দ করে না। ঋণী হতে পছন্দ করে না মানে হলো আপনি যদি তার জন্য কিছু করেন, সে আরো বেশি করে আপনার ঋণটা পরিশোধ করবে। মায়ের ব্যাপারে যে ঋণ, সেই ঋণটা তো আমরা সন্তানরা শেষ করতে পারবো না। কিন্তু মা যখন দেখবে যে সন্তান তার জন্য যা পারার কথা, যতটুকুন পারবে ততটুকুন করছে, তখন কিন্তু ঋণ এমনিতেই মওকুফ হয়ে যাবে। তার মানে হলো যে সবসময় ঋণ পরিশোধ করা যে সম্ভব তা না। অনেক বড় ঋণের বোঝা থাকতে পারে, কিন্তু আপনার আচরণ, আপনার মন মানসিকতা দেখে আপনি ঋণ থেকে মুক্ত হতে পারেন। মেয়েদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে এমন কোনো পুরুষকে যদি আপনি পান, যেটা খুব বিরল,
সেটা হলো যে আপনি ওর জন্য যা করবেন সে আপনার জন্য বেশি করবে। কখনো সে ঋণী থাকবে না। তার ভেতরে আত্মদংশন থাকবে যে না, এরকম একটা ব্যাপার আছে যে মেয়েদের ক্ষেত্রে এটা উল্টা হয়। মেয়েরা আবার যার কাছে ঋণী তার ঋণ সে পরিশোধ করে না। সে কিন্তু যার কাছে ঋণী না তার কাছে যায়। কেন? কারণ নারী ২ টা জিনিস পছন্দ করে। একটা হলো আকর্ষণ আর একটা হলো লোভ। তা আকর্ষণের ক্ষেত্রে খুব স্বাভাবিক। একটা নষ্ট পুরুষ কিন্তু ওই মেয়েকে আকৃষ্ট করা তার জন্য অনেক সহজ। আর আরেকটা হলো যে ধন দৌলত। এবার ধন দৌলত যত বেশি থাকবে তত একটা মেয়ের আকৃষ্ট হওয়ার কথা। কিন্তু শর্ত হলো ২ টা। একটা হলো যে ওই যে আকর্ষণ থাকতে হবে। ২ নাম্বার হলো তার যে অনেক কিছু আছে সেটার লোভ তার মধ্যে কাজ করতে হবে। সে বুঝতে পারবে না। একটা ভন্ড যে চা খাওয়াচ্ছে, এটা করছে, সে মনে করছে যে ও তো আমার জন্য এত খরচ করে। এটা আসলে ২-৩ দিনের জন্য খরচ করবে। যখনই আপনাকে পেয়ে যাবে, নোংরামি করার সুযোগ পাবে, তখন কিন্তু সে আপনার পথ আর মাড়াবে না। সে কিন্তু অন্যদিকে চলে যাবে। তাহলে এই পুকুরের কথা বলছিলাম যে ইলেকট্রিক বিলটা সেই যে লিজ নিয়েছে তার দেওয়ার কথা। হ্যাঁ, কাছের মানুষ, প্রতিবেশী, আত্মীয় মানুষ, স্বাভাবিকভাবেই আমাদের কন্ট্যাক্ট খুব সহজ। যে ইলেকট্রিক বিল তো ২-৪০০ টাকা, বাড়িতে কেউ থাকে না। তুমি এত বড় মেশিন ব্যবহার করবে, এটা মেশিনটা পুঁততে, কিনতে তোমার ১-২ লাখ টাকা লেগে যাবে, ঝামেলা। তার থেকে তুমি ব্যবহার করো, জানালার পাশে সুইচ দেওয়া, তুমি বাইরে থেকে সুইচ দিয়ে তুমি বিদ্যুৎ কি বলে পানি দিতে পারে। তো সেক্ষেত্রে মাসের শেষে আমাদের যে ২-৪০০ টাকা বিল আসে ওইটা ধরে তুমি গোটাটাই তুমি দিয়ে দিবে। কিন্তু যখন দিনে দিনে যার শেষ সময় চলে আসলো, যে আর ৫ মাস বাকি আছে, তখন থেকে একটা ধান্দা শুরু করে দিল যে ৩ মাস যদি আমি ইলেকট্রিক বিল না দিই, গড়িমসি করে চালাই, তখন আমার মেয়াদটা শেষ হয়ে যাবে। তখন একটা বানোয়াট অভিযোগ দিয়ে, বানোয়াট একটা মিথ্যা অভিযোগ দিয়ে আমি ইলেকট্রিক বিলটা আমার দেওয়া লাগবে না। তার মানে হলো যে ৩ বছরের যে ইলেকট্রিক বিল ৫,০০০ টাকার মতো আমার পরিবারে আসছে, সে কিন্তু ওইভাবেই প্ল্যান করে নিয়েছে যে আমি ৫,০০০ টাকা যদি আমি ইলেকট্রিক বিল মেরে দিই, তাহলে কিন্তু আমি ফ্রি সবকিছু পেয়ে গেলাম। এই ফ্রি পাওয়ার টেন্ডেন্সিটা সব মানুষের মধ্যে। এটা কোটিতে একজন সুপার পারফেক্ট সক্রেটিসের মতো, যে মানুষের জন্য জীবনটা উৎসর্গ করবে। কিন্তু বাকি হয়তো লক্ষ জনের মধ্যে একজন আছে যে সুযোগ পেলেও সুবিধা নিবে না। তার মানে মূল কথাই হলো যে লক্ষ মানুষের মধ্যে একজন থাকে যাদেরকে আপনি সুযোগ দিলেও সেই সুযোগটা সে নষ্ট কাজে ব্যবহার করবে না। তার মধ্যে একটা ঋণের গন্ধ আছে যে মা আমার জন্য এত কিছু করলো, বড় বোন আমাকে গেলেই বাড়িতে রেঁধে আদর করে খাওয়ায়। সেক্ষেত্রে যখনই সে কাজ দিবে সে কাজটা করবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখেন যে আপনার বোনের বাড়িতে গেলে সে এত রান্না বাড়া এত কিছু করে খাওয়ায়। কিন্তু সে যখন আপনার একটা মোটরসাইকেল সার্ভিস নিতে চাচ্ছে যে ওই জায়গায় যাব, বা তুই একটু আয়, আসলে আমি তোর সাথে মোটরসাইকেল, সে কিন্তু নানান অজুহাত করে কাজটা করবে না। কারণ তার মধ্যে নিজের লাভটা দেখবে। বোনের ক্ষেত্রেও কিন্তু ভাইরা এই কাজটাই করে। কিন্তু ভাই যদি সেই মানের হয়, সেই মানসিকতার হয়, তাহলে সে ভাববে যে আমাকে এত রেঁধে-টেধে কত আদর যত্ন করে খাওয়ায়, তার কাছে তো আমি অনেক ঋণী। তাহলে তার কাছে আমি যদি, তার যেহেতু মোটরসাইকেল বা এটা সেটার দরকার আছে, সে কাজটা করে দিবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে একজনকে কাজ দিলে সে কাজ করে না। যার জন্য আপনি অনেক কিছু করেন তারপরেও সে করে না। কারণ ওর ব্রেনে কাজ করবে না। একটা সন্তান কি করে? তার মাকে দেখে না। তার সন্তানের জন্য আপ্রাণ চেষ্টা করে। কিন্তু ওই সন্তানটা যখন বড় হয় তখন আবার তাকে দেখে না। এটাই প্রকৃতির নিয়ম। আমি যার কাছে ঋণী তার ঋণের বোঝা আমি বহন করে বেড়াবো। আমার মধ্যে আত্মদংশন হবে না। আমি মোটেও এটা নিয়ে ভাববো না। আমি কিন্তু অন্য মানুষের সংস্পর্শে যাব, সন্তানের সংস্পর্শে যাব। যাদের উপর ইনভেস্ট করলে তারা ভালো কিছু করবে এমনটা মনে করব। কিন্তু ওই সন্তানটা যে বড় হলে আপনাকে আর দেখবে না। মানে পৃথিবীতে খুব বিরল কিছু পুরুষ আছে বা নারী আছে, হয়তো মায়ের জন্য তেমন কিছু করে না বা করতে পারে না, কিন্তু সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, কিন্তু মায়ের জন্য তেমন কিছু করতে পারে না। আমি এই যে দেখলাম যে বাড়িতে একেবারে উপায় নাই, যেহেতু আমার বোনেরা নাতি হয়ে গেছে, সংসার আছে, তাদের আসলে খুব কঠিন। আবার খোলামেলা বাড়ি, আম্মাকে টানা হেঁচড়া করাটা একটা নারীর পক্ষে খুব কঠিন। হাজারো কারণে কিন্তু তারা দিনের বেলায় আসতো, এসে টুকটাক একটা কাজ করে চলে যেত, যতটুকু পারে করতো।
কিন্তু রাতে থাকার কোনো সুযোগ ছিল না। কিন্তু মায়ের বয়স ৯৫, সে একেবারে অথর্ব। সে দরজা মারতে পারে না, জানালা মারতে পারে না, লাইট দিতে পারে না, পানি নিয়ে খেতে পারে না, রান্না করতে পারে না, খেতে পারে না নিজে থেকে। সবকিছু করে দিতে হয়। তাহলে তারা কি মনে করছে যে সন্ধ্যার পরে দুলাভাই বা কাউকে পাঠালাম বা আমি গেলাম, একটু খাইয়ে দিলাম, তারপরে মা শুয়ে পড়লো, আমি চলে আসলাম। কিন্তু তা তো হবে না। কারণ বিছানায় কিন্তু অনেক ঠান্ডা, লেপ পড়ে যাবে। তখন লেপটা কে গায়ে দিয়ে দিবে? তাহলে রাত ১০টার সময় যদি লেপ গা থেকে পড়ে যায়, পৌষ মাসের শীতে কিন্তু সে সারারাত ওই খালি গায়েই থাকবে। ভয়াবহ একটা অবস্থা। আবার সকালবেলা একসময় আসলো, এসে খাইয়ে দিল। দেওয়ার পর আবার চলে গেল। যাওয়ার পরে হয়তো দুপুরে একবার একটু খাইয়ে দিল। তার মানে একটা ডিজাস্টার। সে তো আর কিছু পানি খেতে পারে, আরো অনেক খাবার-দাবারের ব্যাপার আছে। যেমন আমি যেভাবে খাবার দিতাম ব্লেন্ডিং করে হাজারটা জিনিস, সে প্রতিদিনই ধরেন আ শাকসবজির ব্যাপার আছে। তারপরে বিভিন্ন ধরনের সুন্দর, সুন্দর বাদাম আছে, আপেল কমলার ব্যাপার আছে। তারপরে আ আরো অনেক খাবারের ব্যাপার আছে। ডিম, যেটা অর্গানিক ডিম সেটা খাওয়ানোর ব্যাপার আছে। এরকম খাবার কিন্তু আবার সে একবারে খেতে পারে না। ৩ ঘন্টা লাগতো তাকে খাওয়াতে। তার মানে একটু খাওয়ালাম, আবার আমি কম্পিউটার ইন্টারনেটে কাজ করলাম, আবার এসে খাওয়ালাম, একটু ইন্টারনেটে কাজ করলাম, আবার একটু উঁকি-ঝুঁকি মারলাম। তার মানে কনস্ট্যান্ট একটা মানুষ পাশে থাকতে হবে বা চিৎকার চেঁচামেচি করলে দেখতে হবে যে কি সমস্যা আছে, প্রস্রাব পায়খানা করলো কিনা। কিন্তু দেখা গেল যে আমার বোন, ভাই এরা দূরে থাকে, তাদের পক্ষে এসে খুবই সম্ভব না। তারপরে বাধ্য হয়ে আমি কুষ্টিয়ায় যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়টা দুলাভাইরা করেছেন। তো দুলাভাই তারা বারবার বলছিলেন, একটা সময় ভাবলাম যাই কিছুদিন। তো যাওয়াটা একেবারে ঠিক হয়নি। আমি ১ বছর ৫ মাস কাজ করলাম, ৬ মাসের জন্য গিয়েছিলাম। কিন্তু নানান কারণে আসা যাওয়া, প্রতি সপ্তাহে ৪ রাত কুষ্টিয়ায় থাকলাম, ৩ রাত এখানে থাকলাম। এভাবে গোঁজামিল দিয়ে করতে গিয়ে দেখলাম যে মায়ের যে প্রস্রাব পায়খানা অন্তত ঘরের সাথে অ্যাটাচ যে বেসিন সেখানে করত। কিন্তু তার আর সেই ক্ষমতাটা থাকলো না। পায়খানা একেবারে লোহার মতো শক্ত হয়ে গেল। তারপরে চিল্লাপাল্লা, মাথার যে ডিমেনশিয়া এসব সমস্যা হয়ে গেল। আর দেখলাম যে কুষ্টিয়ায় যে বিশ্ববিদ্যালয়ে আমি আবার কাজ করাতে যেটা সমস্যা হলো যে এই সমস্যাগুলো বেড়ে গেল। তা আমি যখন কাজে একটা চালাকি করে অনির্দিষ্টকালীন ছুটি নিয়ে চলে আসলাম। এসে কিন্তু প্রস্রাব পায়খানা তখন থেকে এই ৩ বছর হলো। এই তখন থেকে দেখা যেত যে প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হতো। তার মানে আমি যদি কুষ্টিয়ায় না যেতাম তাহলে এই সমস্যাটা হতো না। গেলাম কেন? অনেকগুলো কারণ থেকে, তার মধ্যে একটা কারণ হলো আজ ঠিক আছে আমরা একটু দেখব। কোনো রাতেই কিন্তু কেউ থাকতে পারেনি, থাকা সম্ভব না। বড় ভাই হয়তো শহর থেকে কিছু রাত যতটুকুন পেরেছে থেকে যায়, কিন্তু বারবার পারে না। ফজরের নামাজ পড়ে চলে যায়। এরকম বিভীষিকাময় সমস্যা আছে। তাহলে আমি যখন দেখলাম যে না, আমি থাকলে আমি যেহেতু অনলাইনে কাজ করতে পারি, আমি টিচিংটা ছেড়ে আমি যদি অনলাইনে কাজ করি সমস্যা নাই। আমি যদি গবেষণা করি, আমি যদি ডাক্তারি প্র্যাকটিস করি, শেয়ার বাজার নিয়ে গবেষণা করি, বিশেষ করে ডাক্তারিটা আমি বছর ৮ বছর হলে আমি ডাক্তারি প্র্যাকটিস করছি। বিশ্বের যে ১০টা বিখ্যাত ডাক্তার আছে, ডক্টর স্টেন একবার্গ, ডক্টর এরিক বার্গ, ডক্টর উইলিয়াম লি, পূজা মাখিজা, তারপর ডক্টর জেইসি চকস্কি, এরকম অনেকজন আছে যে যাদের সাথে আমি দীর্ঘদিন ধরে কাজ করে আমি আম্মার উপরে যে খাবার দাবারের যে ব্যাপারটা সেটা অ্যাপ্লাই করেছি। অন্য কারোর ব্যাপারে এটা করা সম্ভব হয়নি। কারণ হলো যে অন্য জায়গায় আমি তো আমার পাওয়ার নাই। আমার দুলাভাই তার মাকে যেভাবে দেখছে সেটা তো আমি বাধা দিতে পারবো না। কিন্তু মায়ের ক্ষেত্রে আমি যেহেতু সব ছেড়ে আমি আসছি, তাহলে আমি কিন্তু কাউকে ঢুকতে দিতাম না যে খাবার এটা সেটার ব্যাপারে ওষুধ খাওয়ানো যাবে না। এসব জিনিসগুলো আমার নিয়ন্ত্রণে ছিল। ফলে দেখা গেছে যে ৬ বছর পরে মা মারা গেলেন এবং ৬ বছরে আমি জ্বর সর্দি কখনো দেখিনি, কোনো ধরনের অসুখ দেখিনি। কারণ কি? কারণ হলো যে পারফেক্ট খাওয়ানোর যে বিষয়টা আমি একবারে চেষ্টা করছি, বিভিন্ন কৌশল অবলম্বন করছি। পাশাপাশি আমি বিশ্বের সেরা ১০ জন ডাক্তারের কাছে আমি ডাক্তারি শিখেছি বা আরো শিখছি। তাহলে এমন একটা পরিস্থিতিতে যেটা হচ্ছে নারীদের যে সমস্যাটা, সেটা হলো স্ত্রী ভাবছে যে আমার ওখানে তো অনেক দেবর না ননদ এটা সেটা আছে, তারা কেন দেখছে না, আমার হাজবেন্ড কেন দেখছে? আসলে কোনো পথ খোলা নাই। আমি ১.৫ বছর কুষ্টিয়াতে কাজ করেও দেখলাম যে ওই যে লাউ সেই কদু কেউই কিন্তু আসতে পারে না। দোলাভাই একজন আসলো, মোটামুটি একটু দেখে টেখে, এটা হয় না। তাহলে ৯৫ বছর বয়স, কানাডিয়ান যে আমার ছাত্রী নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে,
সে দুঃখ করছে যে আমার বাচ্চাটা ছোটোর কারণে আমি কয়েক বছর চাকরি করতে পারলাম না। তা আমি বললাম, "এই কথাটা বলছো কেন? তুমি তো এই কথা বলছো না যে আপনি জীবনের সবকিছু ছেড়ে আসলেন, কিন্তু আপনার স্ত্রী, আপনার সন্তান আপনাকে ভুল বুঝে। তাহলে আমি কত বড় বিপদের মধ্যে পড়লাম, আর সে সামান্য, তার মানে তার স্বামী যদি তাকে ডিভোর্স দিত যে তুমি চাকরি করো না বলে, আর আর ছাত্রী যদি বলতো যে আমি তো আমার সন্তানকে মানুষ করার জন্য আমি চাকরি করিনি, তাহলে কত বড় ঘৃণিত একটা কাজ হতো। এখন ছাত্রীকে বলছি যে তুমি চাকরি করতে যাবা, বাচ্চাকে তালা মেরে চলে যাবা, সেটা কি সম্ভব? কিন্তু ৯৫ বছর বয়সী তাকে আমি ঘরে আটকা রেখে আমি চলে গেলাম, যে ২ বার ৩ বার ৪ বার এসে কিছু খাবার দিলাম। হয়ে গেল? হবে না। তখন লাইট জ্বালাবে কি করে? লেপ গায়ে থেকে পড়ে গেলে কিভাবে চলবে? এই যে ভয়াবহ জিনিসগুলো মানুষ কিন্তু খুব কম জানে। তো এটা ঋণ থেকে না, এটা সেবা থেকেও না, এটা দায়িত্ব থেকেও না। আসলে মায়ের কোনো পথ খোলা ছিল না। একজনকে থাকতে হবে। যে দরজা জানালা মারতে পারে না, লাইট জ্বালাতে পারে না, নিজে খেতে পারে না, লেপ পুড়ে গেলে নিতে পারে না। তাহলে তাকে তো আপনি একা রাখতে পারছেন না। সে এক ঘরে থাকলে, আপনি আরেক ঘরে থাকলেন। মাঝে, মাঝে খোঁজ নিলেন, প্রয়োজনটা যেটুকুন করার আছে সেটা করলেন। এভাবে আপনি মোটামুটি চালিয়ে নিন।